দেখুন, প্রথম কথা, এই যে ছেলেটি যার মৃত্যুতে এই ঝামেলাটা শুরু হলো, সে কিন্তু জেসে ছেলে না, সে একজন বড় সড়ো মাপের স্টুডেন্ট লিডার। এই জুলাই অভ্যুত্থানের পরে সামনে আসে এবং তার দুটো কোয়ালিটি আছে, কোয়ালিটি ছিল, এখন তো নেই তিনি। একটা হচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা করা এবং সেখান থেকে ভারত বিদ্বেষ, এবং কোথাও একটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে ভারত বিদ্বেষটা তার মধ্যে এত বেশি হয়ে গেছিল যে সে কিন্তু যেদিন ওনার ওপরে আঘাত হয় তার 1 ঘন্টা আগেও ভারতবর্ষের একটা ম্যাপ, মানে অন্যরকম ম্যাপ পাবলিশ করে সমাজ মাধ্যমে। এবার এর মৃত্যুর পিছনে 2 রকম 3 রকমের কথা হচ্ছে। একটা হচ্ছে বলছে কেউ যে আওয়ামী লীগের কোনো হিটম্যান মেরেছে, আরেকজন কিছু লোক বলছে যে আননোন গানম্যান, যেটাকে বলা হয় যে ভারতবর্ষ, পাকিস্তানে, কানাডাতে, বাংলাদেশে নাকি আমাদের নেটওয়ার্ক দিয়ে, আমাদের যে নেটওয়ার্ক আছে সেই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক দিয়ে মানুষকে মেরে ফেলছে। আমি জানি না সেটা সত্যি কিনা, হলে আমি খুব আনন্দিত পাবো যে ভারতবর্ষ সেই কাজ করতে পারছে, যেটা আমাদের একটা উইশলিস্ট ছিল, যে ভারতবর্ষকে ছোটোখাটো দেশ যেমন তেমন অপমান করে চলে যায়, যেমন ইচ্ছে মানে টেররিজম করে, প্লেন হাইজ্যাক করে ছাড়া পায়। এবং রিসেন্টলি একটা সিনেমাও বেরিয়েছে, আপনারা দেখেছেন, ধুরন্ধর বলে। তো সেখানে আমরা কিছুটা দেখেছি। আমার ভাগ্য যে আমি মানে সেই সিনেমার যিনি প্রোটাগনিস্ট বা যিনি মানে সবার ওপরে ছিলেন, যিনি আজকে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আমি তার সাথে কাজও করেছি, সেই কিছু ঝলক দেখেছি। ফলে আমার সেটা যদি হতে পারে খুব আনন্দ পাবো। বাট আমার মনে হয় এটা এদেরই লোকরা করাচ্ছে। এমনও হতে পারে যে বাংলাদেশের রাজনৈতিক স্বার্থেই এটা করানো হচ্ছে, যাতে ভারত বিদ্বেষ এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যে পুরো ভোটটা একসাথে মানে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে না গিয়ে ভারতের বিরুদ্ধে চলে যায়। এটা মালদ্বীপসে আমরা দেখেছি, এটা নতুন কিছু না, যেখানে ভারতের ইন্ডিয়া আউট ফর্মুলা করে মালদ্বীপসের একজন প্রেসিডেন্ট হন। তারপরে খুব বিপদে পড়ে যান তিনি, কারণ ইন্ডিয়াকে আউট করে নিজেই আউট হয়ে যাচ্ছিলেন। তারপরে তিনি দিল্লিতে এসে হাত পায়ে ধরছিলেন, আমরা কিছুদিন আগে দেখেছি, মাস 4 আগে। এবার ধরে নিন এরা ক্ষমতায় এলো ভারত বিদ্বেষ দেখিয়ে, এবং ধরে নিন এরা সব কিছু শেষ করে দিল, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, রবীন্দ্রনাথের সাথে বাংলাদেশের সম্পর্ক, নজরুল ইসলামের সাথে বাংলাদেশের সম্পর্ক সব শেষ করে দিল। তারপরে কি হবে? তারা মানে দেশটা চালাবে কি করে? টাকা কোত্থেকে আসবে? খাবার কোত্থেকে আসবে? পেট্রোল কোত্থেকে আসবে? চীন দেবে? আমেরিকা দেবে? আমার মনে হয় দেবে না। তো ফলে আমরা একটা অত্যন্ত খারাপ দিকে চলে যাচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছি, যেখানে ভবিষ্যতের কোনো কল্পনা নেই, কিন্তু ভারত বিদ্বেষের জল্পনা খুব বেশি রকমের আছে। স্যার, আপনি এক্ষুনি একটা বিষয় নিয়ে বলছিলেন যে ভারত এই ব্যাপারটা সহ্য করেই যাচ্ছে, যে কোনো দেশ এসে যখন তখন ভারতকে অপমান করে যাচ্ছে। প্রশ্নটা এইখানেই যে এত দিন ধরে বিভিন্ন রকমভাবে কটূক্তি করা, বিভিন্ন রকমভাবে ভারতের 7 সিস্টার্স দখল করে নেবে, ভারতে 2-3 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, বারবার বিভিন্ন রকম কটূক্তি, উস্কানিমূলক কথাবার্তা, এবং ভারত হচ্ছে গিয়ে একেবারে ধীর সুস্থির হয়ে, একেবারে মানে স্থৈর্যের পরাকাষ্ঠা হয়ে ব্যাপারটাগুলোকে শুনে যাচ্ছে। মানে একটা লাইন তো থাকে, সেই লাইন ক্রস এরা করে যাচ্ছে, কিন্তু ভারত নিজের লাইন ক্রস করছে না। যদি ভারত লাইন ক্রস করে তাহলে কি ভয়ঙ্কর কাণ্ড হতে পারে, এটা কি এরা বুঝতে পারছে না? ভারত আর কতদিন এই স্থৈর্য, তারপরে শান্তি, এই বাণী দেখিয়ে যাবে? হ্যাঁ, দেখুন, একটা বড় দেশের না কিছু দায়িত্ব থাকে। এবার আমার মনে হয় ভারতবর্ষ কিন্তু এমন না, কারণ আপনি যদি দেখেন বাংলাদেশের যারা সরকার, তারা কিন্তু খুলে সামনে এসে ভারত বিদ্বেষ করছে না। তারা কিন্তু সমস্ত মানে যে কটা চুক্তি শেখ হাসিনা করেছিলেন সব কটাকে বজায় রেখেছে, একটাকেও ক্যান্সেল করেনি। বরঞ্চ ট্রেড বেড়ে গেছে এবার ভারতের সাথে বাংলাদেশে, কারণ তারা অনেক জিনিস ভারতের থেকে নিচ্ছে যেগুলো আগে অতটা নেওয়া হতো না, প্লাস যেগুলো আগে নেওয়া হতো সেগুলো নিচ্ছে। এবার ভারত কিভাবে তাদের মানে একটু বিরক্তিটা দেখিয়েছে, প্রথম কথা যে কিছু ডিপ্লোম্যাটিক অ্যাকশন ভারত নিয়েছে, যেমন বন্দরগুলো বন্ধ করে দিয়েছে, একমাত্র মুম্বাই বন্দর দিয়ে আসবে। তুলোর রপ্তানি বন্ধ করেছে ভারত একটা বিরাটভাবে। ভারত এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি এদের প্রায় মাজা ভেঙে দিয়েছে বলতে পারেন বাংলাদেশের। এবং ভারতের কিছু কাস্টমসের চেকপোস্ট যেখান দিয়ে খুলেআম এরা আর কি খুব সুবিধা করে নেপাল, ভুটান এবং আমাদের মিজোরাম এদের সাথে বাণিজ্য করছিল, সেগুলোকে বন্ধ করে দিয়েছে ভারত। টুকটুক করে ভারত করেছে। বাট এদের মিলিটারি অ্যাকশনের কথা যারা বলছে যে আমরা চিকেন নেক নিয়ে নেব, 7 সিস্টার নিয়ে নেব, তারা তো কেউ সামরিক বাহিনীর না বা সরকারের লোক না, তারা স্টুডেন্ট লিডার, পলিটিক্যাল লিডার। তাদের কথায় ভারত নাচবে না। ভারত তৈরি আছে
ভারত চিকেন নেক নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল, এবং বাংলাদেশ তো খুব মানে আমাদের কাছে একটা অতি ছোট একটা দেশ, বাংলাদেশের থেকে অনেক বড় দেশ। চীন আজকের থেকে না, বহুদিন থেকে নজরে আছে তাদের ভারতবর্ষের, এবং আমাদের এটা থ্রেট, আমরা এটা সম্বন্ধে স্পর্শকাতর। এবং সেই দেশের সাথে যদি কোনোদিন তারা আমাদের চিকেন নেকের দিকে তাকায়, কিভাবে আমরা মোকাবিলা করব তার সমস্ত যথেষ্ট শক্তি সঞ্চয় করে ভারত দাঁড়িয়ে আছে, আজকের থেকে না। এবার বাংলাদেশ যদি সেটা করতে যায় তো সেটা তো 3 মিনিটের ব্যাপার হবে। একটা মিসাইল কতটা দূরে যাবে, মানে যদি একটা মিসাইল ভারত থেকে ছোড়া হয় তাহলে চট্টগ্রামের শেষ বন্দর অবধি পৌঁছাতে আর কি কতটা সময় লাগবে। ফ্লাইট পাথ অ্যান্ড ফ্লাইট টাইম অফ এ মিসাইল আর কি। মিসাইল বলতে আমরা যেটা বলি আজকাল, আপনি জানেন, মানে যেগুলো পাকিস্তানের মধ্যে পড়েছিল, তারপরে পাকিস্তান অনেক ভদ্র দেশ হয়ে গেছে, সেই রকম মিসাইলগুলোর কথা বলছি। তো ফলে আমার মনে হয় সেই সময়টা এখনও আসেনি। ভারত ম্যাচিওর দেশ, তারা ম্যাচিওরভাবে এগাচ্ছে, এবং তাদের ডিপ্লোম্যাটিক অ্যাকশন, আজ ভিসা অফিসগুলো বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটা, এবার চিকিৎসা বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে ভারতকে বন্ধ করতে হবে। সামরিক জবাবটা এই মুহূর্তে আমার মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে, বাট একটা রাজনৈতিক ডিমান্ড কিন্তু তৈরি হচ্ছে। মানুষ, যেমন আপনি বলছেন, রাস্তাঘাটে লোকেরা বলছে ভারত কিছু করছে না কেন, মানুষের অধৈর্য যদি দেখে তো রাজনৈতিক যে দলই থাকুক ক্ষমতায়, তারা কিন্তু মানুষকে সেই দাবিটা মেটাবে, সেটা সময়ের অপেক্ষা। মানে তাহলে আপনি ব্যাপারটা বলতে চাইছেন যে মশা মারতে কামান দাগার প্রয়োজন নেই? না, দেখুন, মশা মারতে কামান না দাগলেও স্প্লিট বা ফ্লিট তো লাগাতে হবে, খালি মশারি লাগিয়ে হবে না। এবং সেইখানে আমার মনে হয় ভারত একটু বেশি ধৈর্য দেখাচ্ছে। যখন ওনাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সমুদ্রের একমাত্র অধিকারী তারা, গার্জিয়ান, অনলি গার্জিয়ান অফ দ্য সি, চীনে গিয়ে, এবং 7 সিস্টারের সাথে ব্যবসা বাণিজ্য করার কথা বলেছিলেন, আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল যে আমাদের প্রধানমন্ত্রী উঠে বলবেন যে এরপরে যদি কেউ বলে তার মাথায় বোম মারবো। বাট আমাদের ইচ্ছে তো চলে না, কূটনৈতিক ব্যাপারটা অনেক দীর্ঘস্থায়ী, আমরা অনেক চটজলদি রেজাল্ট চাই। তো আমার বিশ্বাস আছে তারা ঠিক কাজই করছেন। এবং পাকিস্তান যখন আর কোনো রকমভাবে যুক্তিতে মানছিল না, তখন পাকিস্তানের 11টা এয়ারফিল্ডকে আমরা ধ্বংস করে দিই, আর 2টো টেরিস্ট ক্যাম্পকে। তো আমার মনে হয় বাংলাদেশের সেরকম একটা কোনো অ্যাকশন হবে, বাট সেটা এই মুহূর্তে হয়তো প্রয়োজন নেই। একটা অদ্ভুত জিনিস আপনি লক্ষ্য করেছেন, বা আমরা সবাই লক্ষ্য করেছি, যে এটা ধুলিয়ান হোক, মোথাবাড়ি হোক, বা বাংলাদেশ হোক, হরগোবিন্দ দাস, চন্দন দাস, দীপুচন্দ্র দাস যেই হোক, নামের পেছনে যদি হিন্দু টাইটেল থাকে তাহলে তাকে মৌলবাদীর শিকার হতে হবে, সেটা ভারত হোক বা বাংলাদেশ হোক। এবং এই মৌলবাদীদের যে সন্ত্রাস, বাংলাদেশ তো এখন ইসলামিক কান্ট্রি হয়ে গেছে, বাংলাদেশে এটা মানা যাচ্ছে, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গও যে আস্তে আস্তে একটু একটু করে ইসলামিক কান্ট্রি হওয়ার দিকে এগোচ্ছে, এটাতেও কিন্তু এখন আর খুব একটা সন্দেহ নেই। যেগুলো মানে সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেখানে কিন্তু এই ঘটনা আকছার ঘটছে। কতদিন চলবে এই ইসলামিক আগ্রাসন, এবং কেন এই বিষয়টাকে ভালোভাবে আমাদের কেন্দ্র সরকার নজর দিয়ে দেখছে না, যে বাংলাদেশের মতো আমাদের দেশটা, আমাদের দেশের বাংলাটাও, পশ্চিমবঙ্গটাও আস্তে আস্তে বাংলাদেশের মতোই হয়ে যাচ্ছে? আপনি অনেকগুলো প্রশ্ন একটা প্রশ্নতে করলেন, আমি যতটা পারি আমার মতো করে উত্তর দিচ্ছি। প্রথম কথা আসি বাংলাদেশে। দেখুন, বাংলাদেশে কিছু অতি সজাগ এবং মৌলবাদী সংস্থা আছে যারা চেষ্টা করছে বাংলাদেশকে শরিয়া শাসনের জন্য নিয়ে যেতে, শরিয়া শাসনের দিকে। আপনারা দেখেছেন যে গান বাজনা বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং যত সাংস্কৃতিক ব্যাপার সেগুলোকে বন্ধ করা হচ্ছে, এবং স্ট্যাচু ভেঙে ফেলা হচ্ছে। সেগুলো কিন্তু কোনো হিন্দুদের স্ট্যাচু না, সেগুলো সব ইসলাম ধর্মের লোকেদেরই স্ট্যাচু। নজরুল ইসলামকে করা হচ্ছে, খালি রবীন্দ্রনাথ একলা না। এবং তারপরে যেটা মাইনরিটিকে অ্যাটাক, এই মাইনরিটি অ্যাটাকের মধ্যে বাংলাদেশে বিশাল সংখ্যক হিন্দু, হ্যাঁ, প্রায় 1.5 কোটি মতো মাইনরিটি আছে ওখানে, তার মধ্যে 8% হিন্দু বাংলাদেশের পপুলেশনের, আর 1% খ্রিশ্চান বুদ্ধিস্ট আছে। এইবার হচ্ছে যে এদের একটা যে টেন্ডেন্সি, সেটা হচ্ছে যে জোর করে তাদের মতবাদ চাপিয়ে দাও সবার উপরে, এবং পুরো পৃথিবীটাকে আনো, যেটা জামায়াতের ইসলামের টেন্ডেন্সি, যে পৃথিবীটাকে আনো শরিয়া শাসনের আন্ডারে, শরিয়া শাসনের অধীনে। এবার বাংলাদেশের মানুষদের প্রশ্নের থেকে বেরিয়ে আসি যে আপনি পশ্চিমবঙ্গের কথা তুললেন। দেখুন, একেবারেই আলাদা। পশ্চিমবঙ্গে আপনি যেটা বলছেন আমি সেটার সাথে সহমত নই। পশ্চিমবঙ্গে কিছুটা তোষণ হয়, ভোট ব্যাংক তোষণ, সেটা আমি মানতে পারি। বাট আপনি যেটা বলছেন সেটার জন্য আমার মনে হয় ভারতবর্ষের যে ক্ষমতা আছে, ভারতবর্ষের দেশের রাষ্ট্রীয় ক্ষমতা, সেই রকম কোনো টেন্ডেন্সি এখন অবধি আমরা দেখতে পাচ্ছি না।
সেরকম হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে হয় ব্যবস্থা নেওয়া হচ্ছেও। হ্যাঁ, কিছু ডেমোগ্রাফিক চেঞ্জেস হয়েছে, পশ্চিমবঙ্গের কিছু ডিস্ট্রিক্টে হয়েছে কিছু ডেমোগ্রাফিক চেঞ্জেস, এবং সেটাতে এটা তো কিছু জায়গায় অবভিয়াস হয় যে ডেমোগ্রাফিক চেঞ্জেস যতদিন না একটা এমন সিস্টেম কোনো আসে যেখানে যে সবার একটা মিলিত কন্ট্রিবিউশন থাকবে সমাজে, সেটা না। এখানে আপনি যদি দেখেন যে বেশিরভাগ মানুষ তারা ট্যাক্স দেয় না আমাদের দেশে, কিন্তু তারা সব সুযোগ সুবিধাগুলো ভোগ করে, আর যারা ট্যাক্স দেয় তারা অত সুযোগ সুবিধা হয়তো পায়ও না। এটা একটা মানে থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং কান্ট্রির আর কি একটা অসুবিধা। এবং সেখানে আমার মনে হয় যদি একটা কখনো ইউনিফর্ম সিভিল কোড আসে, দেশে যেমন চায়নাতে একসময় ছিল পপুলেশন কন্ট্রোল, সেরকম কোনো নিয়ম আসে, তাহলে এটা করা যাবে। নাহলে এটা কিছু করার নেই, এটা কাউকে আপনি দোষ দিতে পারেন না যে বাট এটা একটা ঘটনা যে আমাদের রাজ্যে একটা বড় সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায় আছে এবং তারা একসাথে এক জায়গায় ভোট বাক্সে ভোট দেয়, এবং সেইটার সুবিধা কিছু রাজনৈতিক দল ওঠায়, এটা আমরা মানতে হবে। বাট আপনি যেটা বলছেন সেটার সাথে আমি সহমত না যে আমাদের দেশ ইসলামিক রাজ্য ইসলামিক নেশন হয়ে যাচ্ছে, আমার মনে হয় না, সেই জায়গায় নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে বারবার বাংলাদেশ থেকে হুমকি দেওয়া হচ্ছে সেভেন সিস্টার্স দখল করা হবে। এখন এই সেভেন সিস্টার্স দখল করার বিষয়টা যে হুমকি যে দেওয়া হচ্ছে, এটা কি একটা ভারতের একটা সার্বভৌমত্বকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছোড়া নয়? মানে এটা কি শুধুই একটা হুমকি, কথার কথা, নাকি এর পেছনে কোনো সংগঠিত ষড়যন্ত্র আছে বলে মনে করছেন? দেখুন, হুমকি না, ষড়যন্ত্র একটা আছে, বাট সেটা সেভেন সিস্টার নিয়ে নেওয়ার ষড়যন্ত্র না। সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে একটা ভারতের বিদ্বেষ এমনভাবে ছড়াও যাতে বাংলাদেশের মানুষ সব ভুলে যেই দল ভারতের সম্বন্ধে এরকম বড় বড় কথা বলতে পারবে তাকে ভোট দেয়। সেইটা সেভেন সিস্টার নেবার তো কোনো প্রশ্নই আসে না, কারণ ভারতবর্ষ তো তার সর্বস্ব শক্তি ব্যবহার করবে যদি সেরকম কোনো ঘটনা হয়। তাহলে তো ভারত কিছুতে আটকে থাকবে না আর কি, না? ভারত তো মহাশক্তি একটা, তাই না? পৃথিবীর মানে প্রথম 3-4টে দেশের মধ্যে ভারত, বাংলাদেশের আর্মি 35 নম্বরে, পাকিস্তানের আর্মি 12 নম্বরে বা 15 নম্বরে, আর ভারতের ডিফেন্স আর্মি মানে আর্ম ফোর্সের কথা বলছি 3 নম্বরে 4 নম্বরে, ইকোনমিও তাই। তো সেইটা আমি ধর্তব্যের মধ্যেই আনছি না, কিন্তু এরা কেন বলছে? যারা বলছে তারা জানে না যে সেভেন সিস্টারকে দখল করবার জন্য কত মিলিটারি লাগবে, তত মিলিটারি বাংলাদেশের আছে কিনা। তারা রেটরিক করছে, কিন্তু যারা জানে তারা এই রেটরিকটাকে প্রশ্রয় দিচ্ছে। কেন প্রশ্রয় দিচ্ছে? যে এইভাবে সারা দেশের মানুষের একটাই হোক যে ভারত নিপাত যাক, এইভাবে যদি তারা ভোট বক্সে ভোট দেয় তাহলে আওয়ামী লীগকে ভুলে ভারত বিদ্বেষে একটা ভোট দেবে, সেইটার জন্য করছে, তার বেশি এটা কিছু না। তাহলে আপনার এটা মনে হচ্ছে না যে উত্তর পূর্ব ভারতের জন্য এই বিষয়টা যে রেড অ্যালার্ট বলে অনেকেই মনে করছেন, সেটা আপনি মনে করেন না? না, রেড অ্যালার্ট আজকের থেকে না। সেভেন সিস্টার নিয়ে আমরা কি আর্মির লোকেরা কি আমরা ঢাকঢোল পিটিয়ে বলবো যে আমরা সেভেন সিস্টার গার্ড করছি? বাট ভারতের যখন যে সব থেকে শক্তিশালী অস্ত্র ছিল ভারতের কাছে, আজকে যেটা আছে, আজকে ব্রহ্মস আছে, আজকে S-400 আছে, আরও অনেক কিছু আছে, সেরকম তখনও কিছু ছিল। আমরা যখন চাকরি করেছি তখনও কিছু ছিল। সব কিছুর লাগিয়ে রাখা হতো সেভেন সিস্টারে, যাতে অন্য কোনো বৃহত্তর মহাদেশ থেকে কোনো কুনজরে না পড়ে সেভেন সিস্টার, কারণ এটা কাট অফ করে দিতে পারে শিলিগুড়ি করিডর যেটাকে আমরা বলি, চিকেন নেক যেটাকে আমরা বলি। এবং সেটা আজকের থেকে না, বাট সেটার জন্য কোনো রেড অ্যালার্ট আজকে সকালে হচ্ছে যে কালকে একটা চ্যাংড়া ছোকরা বাংলাদেশের কিছু বললো আর আজকে ইন্ডিয়ান আর্মি লাফিয়ে পড়লো, তা না। ইন্ডিয়ান আর্মি সজাগ এই ব্যাপারটা নিয়ে, অত্যন্ত সেন্সিটিভ ইস্যু, এবং তার প্রিপারেশন আছে, এক্সট্রা কোনো প্রিপারেশন নেই। যদি বাংলাদেশের দুঃসাহস কখনো হয় এই কাজের দিকে এগাতে, তাহলে বাংলাদেশের জিওগ্রাফি সেদিনকে সেটাই লাস্ট দিন। একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে একটু আগে, আপনার এখানে আসার একটু আগে আমরা পেলাম, সেটা হচ্ছে যে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জনের বাসভবনে হামলা করা হয়েছে, এবং শুধু সেটুকুতেই শেষ নয়, যেটা জানা যাচ্ছে যে ভারতীয় হাই কমিশনের সামনে যে ভাঙচুর করা হয়েছে, সেখানে একটা লং মার্চ করা হয়েছে। এই বিষয়টা আইন অনুযায়ী তো বাংলাদেশে হতে পারে না, মানে কোনো সভ্য সরকারি আইন কিন্তু এটার অনুমতি দেয় না। কিন্তু সেখানে যখন বাংলাদেশে এই ঘটনা ঘটছে এবং সরকার যখন চুপ করে ব্যাপারটাকে বসে রয়েছে, মানে মৌনং সম্মতি লক্ষণম বলে আমরা ধরে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে তো আন্তর্জাতিক আইনও ভাঙছে। এই বিষয়টা কি বাংলাদেশ বুঝতে পারছে না? না, দেখুন, কোনো দূতাবাস যে দেশেই হোক মাটিতে, সেই জায়গাটুকুনি কিন্তু
অন্য দেশের যাদের দূতাবাস সেটা, মানে ফর এক্সাম্পল পশ্চিম আমাদের ঢাকাতে যে ভারতীয় দূতাবাস আছে ওই জমিটা কিন্তু ভারতের। এবার ওখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে সে ভারতে ঢুকছে, তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাদের সিকিউরিটির দায়িত্ব কিন্তু বাংলাদেশ সরকারের। তারা যদি সেই দায়িত্বটা ফেল করে তখন ভারতবর্ষ সেই দায়িত্বটা নিজে নেবে, দূতাবাস বন্ধ করে দেবে এবং দরকার হলে সামরিক ব্যবস্থা নেবে। এটা তো অবশ্যই, বাট কিন্তু কোনো দেশ আপনি যদি মনে করেন ভারতের হয়ে এটা নিয়ে গলাবাজি করবে, কেউ করবে না। তারা এই ছোটোখাটো ব্যাপারগুলো এগুলো তো হয়। আপনি আগেও দেখেছেন আমেরিকার দূতাবাসে বোম ব্লাস্ট করে 30 জনকে একসাথে মেরে দিয়েছে, এক জায়গায় না, পৃথিবীতে বহুবার হয়েছে। এবং আমাদের দূতাবাসেও অ্যাটাক হয়েছে, আফগানিস্তানেও আপনি দেখেছেন দূতাবাসে অ্যাটাক হয়েছে। এটা হয় এবং এটা অবাঞ্ছনীয়, কিন্তু যদি হয় তার দায়িত্বটা পুরোপুরি বাংলাদেশের এবং তাতে বদনাম বাংলাদেশেরই হবে, ভারতের হবে না। ভারত ডিফেন্ড করবে, ভারত দরকার হলে খালি করে দেবে ওই জায়গাটা এমার্জেন্সিতে, কিন্তু তার বেশি কিছু না। স্যার, আপনি একটু আগে একটা বিষয় বলছিলেন যে অযোধ্যা কাটো, একটু আগে বলছিলেন যে বাংলাদেশে এই যে মানে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে, আপনি তার সেই প্রশ্ন করাতে সেই প্রসঙ্গে আপনি বলছিলেন যে ভারত এখন বিশ্বের নিরিখে সামরিক শক্তিতে 4 নম্বরে এবং মানে আর্থিক শক্তিতেও প্রায় কাছাকাছি 4 নম্বরই, 4 বা 3 এরকমই। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের মতো একটা 35 নম্বর 34 নম্বর মানে একেবারে লাস্ট বেঞ্চার, সে ভারতকে রীতিমতো হুমকি দিচ্ছে। ভারতের পাশে এইটুকুনি ছোট্ট একটা দেশ সে এইভাবে হুমকি দিচ্ছে, এ ধরনের ভাষা ব্যবহার করছে এবং তারপরেও মানে একের পর এক হুমকি দিয়েই যাচ্ছে, তাদের কোনো ভয় নেই। এই নির্ভীক মানে এই যে নির্ভীক কণ্ঠে তারা হুমকি দিয়ে যাচ্ছে, এটা কি একেবারেই বোকামির জন্য, নাকি এর পেছনে আমেরিকা বা পাকিস্তানের মতো কোনো দেশের মদত রয়েছে, প্রচ্ছন্ন মদত রয়েছে বলেই তারা এই এতখানি সাহস দেখাতে পারছে? মানে ইঁদুর হয়ে হাতিকে ভয় দেখানোর সাহস করছে তারা। দেখুন, আমার এখন যেটা মনে হয় বাংলাদেশে এখন যে সরকার আছে, মানে যারা মানে কার্যবাহী সরকার, তারা আমার মনে হয় সম্পূর্ণরূপে পাকিস্তানের যেমন ঘটি সাজাচ্ছে তারা সেরকমভাবে খেলছে। এবং কেন? পাকিস্তান তাদেরকে আমেরিকার থেকে কিছু ফেভার এনে দিতে পারবে, কারণ আমেরিকার এখন যিনি রাষ্ট্রপতি তার সাথে বাংলাদেশের যিনি সর্বেসর্বা তার খুব একটা ভালো সম্পর্ক ছিল না। তিনি তার বিরোধিতা করেছিলেন যখন তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না, অত্যন্ত বাজেভাবে বিরোধিতা করেছিলেন এবং ওনার বিরোধী যারা ছিল তাদের পিছনে উনি অনেক অর্থ ঢেলেছিলেন বলে জানা যায় সংবাদ মাধ্যমের মাধ্যমে। তো ফলে এখন তাদের মধ্যে একটা যোগসূত্র পাকিস্তানের থ্রুতে হতে পারে, কারণ পাকিস্তান খুব ভালো গুড বুকসে আছে আমেরিকার রাষ্ট্রপতির সাথে, এবং সেইখানে পাকিস্তান তাদেরকে যা বলছে, বাংলাদেশকে আপনি মনে করতে পারেন যে 1970 সালে যেমন ইস্ট পাকিস্তান ছিল, এখন নাম বাংলাদেশ বাট এখন আবার ইস্ট পাকিস্তান হয়ে গেছে। আমাদের সেটাই মেনে নিতে হবে যে পাকিস্তানের দুটো পার্ট, একটা বাংলাদেশ আর অধুনা বাংলাদেশ, আর একটা যেটা পাকিস্তান আমরা পাকিস্তান বলে জানি, এবং আমাদের সেইভাবেই এগাতে হবে। এবার হচ্ছে যে ছোট দেশ বলে কি তারা ভয় পাবে না? ছোট দেশ বলে যদি প্রতিবেশী হয় তাদের অনেক কিছু করবার ক্ষমতা থাকে। একজন প্রতিবেশীর যতটা ক্ষমতা থাকে আপনাকে অপদস্থ করবার, সেটা অন্য একটু দূরের বড় শত্রুও থাকে না। তো এটা কেন বলছি যে প্রতিবেশী হলে আপনার বাড়ির সামনে নোংরা ফেলতে পারে, যেটা অনেকটা দূর থেকে এসে কাউকে নোংরা ফেলতে হলে অতটা নোংরা নিয়ে আসতে হবে। সেরকম প্রতিবেশী অনেক ইরিটেটিং কাজকর্ম করতে পারে। ভারত বড় দেশভাবে সহ্য করে। আপনি দেখেছেন কখনো ভারতের সাথে মিয়ানমারের সম্পর্ক উপর নিচে হয়, নেপালের সম্পর্ক উপর নিচে হয়, শ্রীলঙ্কার উপর নিচে হয়। আর বাংলাদেশ তো পাকিস্তানি ছিল, আমরা বাংলাদেশকে সাহায্য করি সেই সময় থেকে বেরিয়ে আসার জন্য, তখন বাংলাদেশ তৈরি হয়। এখন তারা হয়তো আবার মিলিত হয়ে গেছে এবং ফলে বাংলাদেশের কাছে আমাদের এই যে লম্বা একটা বর্ডার আছে 4200 কিলোমিটার, তার ওপার দিয়ে ক্রস বর্ডার টেররিজম করাটা খুব ডিফিকাল্ট না, যেহেতু পোরাস বর্ডার, 100% ফেন্সিং নেই, এবং যেহেতু একটা ট্রেড চলছে শয় বা মানে অনেক বছর ধরে, দশকের পর বছর দশক ধরে, তো ফলে সেইখান থেকে আমরা যদি এটা মেনে নিই যে বাংলাদেশ এখন পাকিস্তান হয়ে গেছে, তাহলে আমাদেরও চিন্তা ভাবনার সুবিধা হবে। এবং সেইভাবে যেমন আমরা পাকিস্তানের সঙ্গে তো ক্রিকেট ম্যাচও খেললাম কিছুদিন আগে, সেরকমভাবে সম্পর্কটা বজায় রাখবে শত্রু দেশ জেনে আর কি, বিশ্বাস না করে। আমার মনে হয় সেটাই করা উচিত। এবং ছোট দেশ বলেই যে আমরা তাকে গুড়িয়ে দিতে পারবো সেইটা তো কোনো কারণ না, কারণ সেইভাবে তো নেপাল আরও ছোট দেশ, হ্যাঁ, কিন্তু আমাদের সাথে সম্পর্ক খারাপ থাকে, বাট সেটাকে আবার ভালো করে নেওয়া যায়। বাংলাদেশ যেভাবে যাচ্ছে উগ্র একটা মৌলবাদী দিকে, সেখানে মনে হয় না এই সম্পর্ক আর ভালো হবে। একটা শেষ প্রশ্ন করব যে ভারতে
ভারতের মতো একটা বিরাট দেশ, এবং সবচেয়ে বড় কথা যেহেতু মানে সার্বভৌমত্বকে ভারত প্রমোট করে, সেজন্য ভারতের কাছে কিন্তু ইন্টেলিজেন্সটা ভীষণভাবে থাকার দরকার, বা সেটা ভারতের রয়েছে। থেকে শুরু করে আইবি, মানে এত বড় বড় এক্সেবারকার এক ইন্টেলিজেন্স ব্যুরো সমস্ত রয়েছে, ডিপার্টমেন্টস রয়েছে, তাদের কাছে নিশ্চয়ই এই যে বাংলাদেশের যা কীর্তিকলাপ চলছে বা মৌলবাদী আগ্রাসন বাংলাদেশকে যেভাবে এখন গ্রাস করেছে, এর পেছনে যে লম্বা একটা নেটওয়ার্ক রয়েছে তার হদিশ আমরা সাধারণ মানুষই পাচ্ছি। তাহলে আইবি বা বা ভারতের এই সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোর কাছে নিশ্চয়ই এর পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে। একেবারেই রয়েছে। আমার মনে হয় বাংলাদেশে সেরকম কোনো বড় কিছু হয় না ভারত যেটা জানে না। ভারতের যথেষ্ট প্রভাব রয়েছে এবং আশেপাশের সবকটা দেশেই থাকবে, এবং সেটা ভারতের কাজের মধ্যেই পড়ে ইন্টেলিজেন্স এজেন্সি, যে আশেপাশের প্রতিবেশী দেশের সমস্ত খবর তাদের থাকবে। পলিটিক্যাল ডেভেলপমেন্টস এবং টেররিজম ডেভেলপমেন্টস এবং রিলিজিয়াস ডেভেলপমেন্ট সেগুলো থাকে, কিন্তু ইনফরমেশান থাকা মানেই যে সেটাকে অ্যাকশানে পরিণত হবে সেটা তো না। সেই অ্যাকশানটা তো পলিটিক্যাল অ্যাকশন হবে, ইনফরমেশান থাকে, এবং পলিটিক্যাল অ্যাকশান একটা পলিটিক্যাল কারেক্ট টাইমিংয়ের ব্যাপার আছে, সেটার জন্য হয়তো হতে পারে। আপনি হয়তো দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী গত পরশু জর্ডানে ছিলেন, তো প্রফেট মোহাম্মদের মানে লিনিয়েজের 42তম বা 45তম যিনি এখন, তিনি ওনার গাড়ি চালিয়ে ওনাকে নিয়ে গেলেন, রিসিভ করে এয়ারপোর্ট থেকে, সব প্রোটোকল ভেঙে। বাংলাদেশ একটা ইসলামিক দেশের দিকে যাচ্ছে বলে ভারত ইসলাম বিরোধী হয়ে গেছে না, সেরকম না তো। আমাদের তো সৌদি আরবের সাথে ইউএইর সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, এবং পরশুদিন উনি জর্ডানে গেছেন। তো ফলে কি হচ্ছে যে এই আপনি যেখান থেকে প্রশ্নটা আনছেন যে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি কি চুপ করে বসে আছে, না, চুপ করে বসে নেই, তাদের কাছে খবরাখবর আছে, সেই খবরাখবরগুলো তারা জোগান দিয়ে যাচ্ছে। ডিসিশন রাজনৈতিক ডিসিশন হবে, কখনোই এটা মিলিটারি ডিসিশন হবে না, এবং রাজনৈতিক ডিসিশনে সেটা কিভাবে তারা সেই খবরগুলোর মোকাবিলা করবেন সেটা সম্পূর্ণ তাদের উপর আমার পুরোপুরি ভরসা আছে, তারা খুব ভালোভাবে মোকাবিলা করবেন।